নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ না হলেও শুধুমাত্র উপস্থিতির ভিত্তিতে পাবলিক পরীক্ষার সুযোগ রাখলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিতের শঙ্কা। আসলে প্রিপারেশনটা বোঝা যায় না যে আমি আসলে কিভাবে আমাকে নিজেকে আমি কিভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করব। পরীক্ষার আগে আমার আরেকটা পরীক্ষা, যে আমি মূল্যায়ন করব যে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি কতটুকু কার্যকরী। যদি মূল্যায়নই না থাকে সে তো অনেক কিছু জানবে না, অনেক কিছু শিখবে না। অংশগ্রহণ করলেই তারা কৃতিত্বের দাবিদার হবে, তাহলে তো আমাদের উপর আর কোনো দায়িত্বই আর রইল না। পরীক্ষায় যদি ছাত্রদের মধ্যে কেউ কোনো বিষয়ে খারাপ করে, ওই ক্ষেত্রে উচিত হবে স্কুল থেকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে তাদের এই দুর্বলতা কাটিয়ে দেয়। অবশ্যই শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে। কোনো কারণে অক্ষম হলে তাহলে এই বিশেষ ব্যবস্থাটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি জামাত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। সংকটের সমাধান সরকারকেই করতে হবে। বি চৌধুরী জঙ্গি সম্পৃক্ততায় বিএনপি জামাত সুস্থ রাজনীতিতে ফিরছে না আওয়ামী লীগ। বিশ্ব ক্রিকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। আরব আমিরাতকে 6 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম এবং আমি সঞ্জিদা মাহবুব। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরো থাকছে। বগুড়ার শিবগঞ্জের ভাসু বিহারে পাওয়া গেছে 1000 বছরের পুরাতন প্রত্নতত্ত্ব নিদর্শন। মিলেছে পাল ও সেন যুগের তৈজসপত্র। নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ না হলেও ক্লাসে 70% উপস্থিতি থাকলেই পাবলিক পরীক্ষা অংশ নেওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের। আর নির্বাচনী পরীক্ষা ছাড়া সরাসরি বোর্ড পরীক্ষা অংশ নিলে নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকবে না বলে মনে করেন খোদ শিক্ষার্থী ও অভিভাবকরা। শিগগিরই ধূম্রজাল থেকে বেরিয়ে আসতে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। রিপোর্ট করছেন রাকিব হাসান। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলেও ক্লাসে 70% উপস্থিত থাকলেই যে কোনো শিক্ষার্থী এসএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এ ধরনের প্রজ্ঞাপনের কারণে নিজেদের যোগ্যতা যাচাই থেকে বঞ্চিত হবে বলে মনে করেন খোদ শিক্ষার্থীরা। টেস্ট ছাড়া আসলে প্রিপারেশনটা বোঝা যায় না যে আমি আসলে কিভাবে আমাকে নিজেকে আমি কিভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করব। আমার কতটুকু ভুল হচ্ছে টিচারদের কাছ থেকে সেটা সলিউশন নেওয়ার জন্য অবশ্যই আমি পরীক্ষা দিতে চাই। পরীক্ষার আগে আমার আরেকটা পরীক্ষা, যে আমি মূল্যায়ন করব যে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি কতটুকু কার্যকরী। নির্বাচনী বা প্রাক নির্বাচনী পরীক্ষাকে গুরুত্বহীন করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিলে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে না বলেই মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। যদি মূল্যায়নই না থাকে সে তো অনেক কিছু জানবে না, অনেক কিছু শিখবে না। অংশগ্রহণ করলেই তারা কৃতিত্বের দাবিদার হবে, তাহলে তো আমাদের উপর আর কোনো দায়িত্বই আর রইল না। সমস্ত শিক্ষা ব্যবস্থার উপরে এটা একটা বিরূপ প্রভাব পড়বে। কি পড়াশোনা করবে একটা আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই জরুরি আমাদের পরীক্ষা দেওয়াটা বাচ্চাদের। কেবল অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার মতো বিপর্যয়ের ক্ষেত্রে বিশেষ বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার বিষয়টি শিথিল করা যেতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা। টেস্ট পরীক্ষা হলে এসএসসি পরীক্ষার একটা রিহার্সাল হয়ে যায়। পরীক্ষায় যদি ছাত্রদের মধ্যে কেউ কোনো বিষয়ে খারাপ করে, ওই ক্ষেত্রে উচিত হবে স্কুল থেকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে তাদের এই দুর্বলতা কাটিয়ে দেয়। যে ধূম্রজালটা তৈরি হয়েছে, আমরা মনে করি যে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা আরেকটু স্পষ্টীকরণ করা দরকার। অবশ্যই শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে। কোনো কারণে অক্ষম হলে তাহলে এই বিশেষ ব্যবস্থাটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় 100% পাস দেখানোর জন্য এক বা একাধিক বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আটকে দিত। মূলত এই বিষয়টিকে থামাতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয় এই পরিপত্র জারি করলেও বিষয়টি স্পষ্ট হওয়া দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। শুধুমাত্র 100% পাস করার বিষয় নিয়েই। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই বিএনপি জামাত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে জাগ্রত করবে ও দেশের উন্নয়নে বাধা এমন সব ধরনের অপশক্তি রুখে দেবে বলে মন্তব্য করেন তিনি। হাকিম মরুলের রিপোর্ট। রোববার দুপুরে আগারগাঁও বিসিসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনকালে ১৯টি মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল অবরোধের আর কোনো কার্যকারিতা নেই উল্লেখ করে তিনি বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। এই জ্বালাও পোড়াও, মানুষ খুন করা এবং এইসব কারণে হয়তো কিছুটা সময়ের জন্য একটু সমস্যা, তবে আমরা আশা করি যে সমস্যা বেশি দিন থাকবে না। প্রতিদিন হরতাল ডাকা, প্রতিদিন অবরোধ, কিন্তু সেগুলির কোনো কার্যকারিতা আসলে নেই, শুধু খামাখা কতগুলি মানুষকে হত্যা করা হয়। এগুলি সব আসলে বন্ধ করার জন্য যা যা করার আমরা করে যাচ্ছি। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের গুরুত্ব অনুধাবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ আজও মানুষকে নতুনভাবে প্রেরণা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের পাতায় ভাষণটি চিরজাগ্রত হয়ে থাকবে। আমাদের সংগ্রাম এখনো তো শেষ হয়নি। উপর এখনো নানাভাবে জুলুম চলছে। যে কোনো শক্তি যারা আমার দেশের মানুষের অধিকার কেড়ে নিতে চায়, যে কোনো শক্তি যারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা এদেশের মানুষের সব অধিকার পদদলিত করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এটাই সময়। আর এই ৭ই মার্চের ভাষণই দেবে সেই প্রেরণা, সেই শক্তি, এখনো তা দিয়ে যাচ্ছে। ৭৫ সালের পর ভাষণটি নিষিদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ভাষণটি যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে জাগ্রত করবে। আগামী প্রজন্ম, আগামী দিনের নেতৃত্বে যারা আসবে, এই ভাষণ তাদের জন্য দিক নির্দেশনা দেবে। যে কোনো ধরনের বাধা আসুক না কেন, তা অতিক্রম করে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মর্যাদা আসনে অধিষ্ঠিত করবার শক্তি, সাহস, প্রেরণা এই ভাষণই যুগ যুগ ধরে আমাদের যুগিয়ে যাবে। কাজে এই ভাষণ আমাদের জন্য এক মহান প্রেরণা। এর আগে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, ভূমাত্রিক বিশ্লেষণ ও পোয়েট অফ পলিটিক্স নামে দুটি ঐতিহাসিক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। হাকিম মোড়ল, ২১শে টেলিভিশন। চলমান রাজনৈতিক সংকটের সমাধান সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন ৫ই জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দায়িত্ব পালনে সরকার সক্ষম নয় বলে মন্তব্য করেছেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে চলমান পরিস্থিতি ও উত্তরণে করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি। এতে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ করেন ডাক্তার বি চৌধুরী। এই পরিস্থিতির মূল নায়ক মাননীয় প্রধানমন্ত্রী। একটি অনির্বাচিত সরকার ওয়াদা রাখে নাই। আমরা চাই এমন একটা নির্বাচন যেখানে সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, যেখানে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করবে। সংকট মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ। ৫ তারিখের নির্বাচন অর্থহীন, প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনের ভিত্তিতে গঠিত সরকার কাঙ্ক্ষিত দায়িত্ব পালনে সক্ষম নন। হয়তো ক্ষমতা ব্যবহার করতে পারেন, প্রধান অতিথি বললেন, কিন্তু দায়িত্ব পালনে সক্ষম নন। আলোচকদের মতে চলমান সংকট নিরসনে সরকারের কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের হাইকোর্টকে অনেক বেশি সক্রিয় হতে হবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। জঙ্গি সম্পৃক্ততার কারণে সুস্থ রাজনীতিতে ফিরতে পারছে না বিএনপি জামাত, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, নির্বাচনের প্রস্তাব এখন ডেড ইস্যু, তাই বেগম জিয়া গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার। আর স্বাধীনতা বিরোধী ও জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও মন্তব্য তাদের। মাইনুল ইসলামের রিপোর্ট।
রোববার রাজধানীর বিএমএ মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি জঙ্গিদের সঙ্গে এমনভাবে যুক্ত হয়েছে যে এ থেকে বের হয়ে আসা সম্ভব নয়। এই জঙ্গি সম্পর্ক তিনি ত্যাগ করতে পারবেন না, তিনি আর সুস্থ রাজনীতিতে ফিরে আসা বেগম খালেদা জিয়ার পক্ষে সম্ভব নয়। তাকে এখন ধরার সময় হয়েছে, এখন সময়ের ব্যাপার মাত্র। বেগম খালেদাকে গ্রেফতার করা এটা সময়ের ব্যাপার মাত্র। সে সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল হক বলেন, দেশের উন্নয়ন সহ সবকিছু ধ্বংসের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। আজকে যুদ্ধ অপরাধী দল জামাত ইসলামের যে অঘোষিত আমির বেগম খালেদা জিয়া, তার এই কর্মসূচিকেই অপ্রকারান্তরে সমর্থন করা হয়। তাই আমি মনে করি এ ধরনের কোনো আলোচনায় কোনো সুযোগ নাই। আর সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে বলতে হবে আপনি কোন পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনাকে সুস্পষ্ট বলতে হবে। তা নাহলে আমরা বুঝে নেব আপনি জামাত, শিবির, রাজাকার, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধীদেরকে যে বিচার হচ্ছে সেই বিচারকে আপনি প্রতিহত করার জন্য আজকে এই ধরনের কর্মসূচি বা এই কাজগুলো, এই কথাগুলো আপনি বলছেন। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আদালতে হাজির করার বিষয়ে শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আবেদনের শুনানি শেষে এদিন নির্ধারণ করেন। এর আগে পুলিশ, র্যাব ও সিআইডি তাদের প্রতিবেদন জমা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গেল বৃহস্পতিবার থেকে তল্লাশি করেও খুঁজে পাওয়া যায়নি সালাউদ্দিন আহমেদকে, তবে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে এই বক্তব্যের বিরোধিতা করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ল এনফোর্সিং এজেন্সি বলতে যা আমরা বুঝি, মেট্রোপলিটন পুলিশ বা সিআইডি বা স্পেশাল ব্রাঞ্চ বা র্যাব কেউ তাকে গ্রেফতার করেনি। তবে সবাই তার সন্ধানের ব্যাপারে পদক্ষেপটা এটা তারা অব্যাহত রেখেছেন। যেহেতু এই কাগজগুলো কপি আমরা জানি না, আমাদের দেওয়া হয় নাই এবং এগুলো এফিডেভিট করে কোর্টে দেওয়া হয় নাই, সুতরাং এগুলো আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য ডকুমেন্ট না। সুতরাং ওনাদেরকে আমরা কপি দিতে বলেছি, ওনারা ডিটেলস কপি এফিডেভিট আকারে দিলে দেওয়ার পরে সেটার উপরে আমরা জবাব দিব। এবার বিশ্বকাপ ক্রিকেট 2015। বিশ্বকাপ ক্রিকেটে আয়ারল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে তারা। এই ম্যাচ জিতে 6 খেলা থেকে 8 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আর আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সমান 6 পয়েন্ট করে পেলেও ভালো রান রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ নকআউট পর্বে যায় আর আয়ারল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আরো খবর জানাচ্ছেন সৌরভ ইমাম। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। লক্ষ্য প্রথমে ব্যাট করে বড় পুঁজি করে প্রতিপক্ষকে চাপে ফেলা, কিন্তু ব্যক্তিগত 3 রানে স্টার্লিং প্যাভিলিয়নে ফেরত গেলে ব্যাকফুটে আইরিশরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন দলপতি পোর্টার ফিল্ড। পাক বোলারদের দেখে শুনে খেলে ক্যারিয়ারের 7ম সেঞ্চুরির পাশাপাশি দলের পক্ষে সর্বোচ্চ 107 রান করেন এই কুশলী ব্যাটসম্যান। 131 বলের মোকাবেলায় 11টি 4 আর 1টি 6 এর মার ছিল তার দায়িত্বশীল ইনিংসে। এছাড়া 38 বলে 29 রান করেন উইকেট কিপার ব্যাটসম্যান উইলসন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ 54 রানে নেন 3 উইকেট। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন 2 পাক ওপেনার শেহজাদ ও সরফরাজ। সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন এই 2 তরুণ ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে 120 রান করে এই দুজন দারুণ ভিত করে দেন পাকিস্তানকে। শেহজাদ দ্বিতীয় সর্বোচ্চ 63 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন সরফরাজ। এক প্রান্ত আগলে রেখে দলের পক্ষে সর্বোচ্চ 101 রান করেন এই কুশলী ব্যাটসম্যান। 124 বলের মোকাবেলায় 6টি 4 মেরেছেন তিনি। একদিনের ম্যাচে এটাই সরফরাজের ক্যারিয়ারের প্রথম শতক। মাঝে মিসবাহুল হক 39 রান এবং শেষ দিকে উমর আকমল 20 রান করে তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেন। সৌরভ ইমাম, 21 টেলিভিশন।